একটু ভাবার চেষ্টা করি, একটা গোটা দেশ রাতারাতি টুকরো হয়ে যাচ্ছে, মানে লিটারালি লাখ লাখ মানুষ নিজেদের ভিটে মাটি ছেড়ে পালাচ্ছে। চারিদিকে আগুন জ্বলছে। ঠিক, আর নদীর জল আক্ষরিক অর্থে রক্তে লাল হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এমন একটা অ্যাপোক্যালিপটিক মুহূর্তে একজন কবি কি লিখতে পারেন? হয়তো কোনো পলিটিক্যাল ইশতেহার। রাইট, বা হয়তো কোনো রিভেঞ্জ স্টোরি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো না, এরকম একটা ভয়ঙ্কর ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে অমৃতা প্রীতম লিখেছিলেন একটা প্রেমের কবিতা। ওয়াও, একটা প্রেমের কবিতা! হ্যাঁ, আর কেন তিনি এটা লিখেছিলেন, আজ আমাদের এই ডিপ ডাইভের মূল ফোকাস ঠিক সেটাই। আমাদের হাতে আজ আছে অমৃতা প্রীতমের জীবনী, দেশভাগের ইতিহাস, আর তার সেই আইকনিক কবিতা আজ আখান ওয়ারিস্ট শাহনু বা আই সে আনটু ওয়ারিস্ট শাহের একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস। এটা খুব চমৎকার একটা টপিক, কারণ ইতিহাসের দিকে তাকালে সাধারণত দেখা যায় আমরা ইতিহাসকে একটা আর্কিটেকচারাল ব্লুপ্রিন্টের মতো ট্রিট করি। মানে শুধু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স? একদম তাই। আমরা ম্যাপের বর্ডার দেখি, ডেটলাইন দেখি, আর দেখি কারা কোথায় মাইগ্রেট করলো তার স্ট্যাটিস্টিক্স। ব্যাপারটা খুব ক্লিনিক্যাল আর বাইনারি। তাই তো। এই যে 47-এর পার্টিশন, এর ইতিহাস ঘাঁটলে আমরা শুধু কিছু ফ্যাকচুয়াল বুলেট পয়েন্ট দেখতে পাই। কিন্তু যখন আমরা সেই ইতিহাসের আসল হিউম্যান এক্সপিরিয়েন্সের ভেতরে প্রবেশ করি, তখন সেই পরিষ্কার ব্লুপ্রিন্টটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। রাইট, এক্স্যাক্টলি। আর ঠিক এখানেই ইতিহাসের সাথে সাহিত্যের একটা বড় পার্থক্য তৈরি হয়। আমরা যখন সোর্স মেটেরিয়ালগুলো ঘাঁটছিলাম, তখন একটা জিনিস খুব পরিষ্কার হয়ে ওঠে। একটা সমাজ যখন তার সমস্ত মানবতা হারিয়ে ফেলে, তখন সেই ঐতিহাসিক ট্রমাকে ধারণ করার দায়িত্ব নেয় কবিতা। আমাদের আজকের এই মিশনটা শুধু একটা কবিতা পড়ার জন্য নয়, আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই লেখাটি নিছক কোনো কবিতা থেকে একটা সভ্যতার বিলাপে পরিণত হল। এই বিলাপ বা ল্যামেন্টেশনের গভীরতা বুঝতে হলে আমাদের প্রথমে 47-এর সেই ভয়াবহ রিয়ালিটির দিকে তাকাতে হবে। হ্যাঁ, প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। আমরা জানি যে ব্রিটিশরা ভারত ছাড়ার সময় পাঞ্জাবকে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভাগ করে দেয়, হিন্দু, মুসলিম এবং শিখদের মধ্যে। কিন্তু এটা তো শুধু ম্যাপে টানা কোনো পলিটিক্যাল লাইন ছিল না। না, মোটেও না। এই লাইনটা টেনেছিলেন সিরিল র্যাডক্লিফ নামের একজন ব্রিটিশ লয়ার, যিনি এর আগে জীবনেও ভারতে আসেননি। সিরিয়াসলি? জীবনেও আসেননি? না, কোনো রকম গ্রাউন্ড রিয়ালিটি না বুঝে একটা বদ্ধ ঘরে বসে টানা ওই একটা কাল্পনিক রেখা রাতারাতি প্রায় 14 মিলিয়ন বা 1,40,00,000 মানুষকে বাস্তুচ্যুত করেছিল। ওয়েট, 1,40,00,000? এই সংখ্যাটা আসলে এতই বিশাল যে হিউম্যান ব্রেন এটা সহজে প্রসেস করতে পারে না। 14 মিলিয়ন মানুষ মানে তো কয়েকটা দেশের মোট জনসংখ্যার সমান। একদম। আর এই দেশভাগের মেকানিজমটা এতটাই নিষ্ঠুর ছিল যে মানুষ ঘুম থেকে উঠে জানতে পারল তারা এখন ভিন দেশে বাস করছে। নিজেদের হাজার বছরের পুরনো শেকড় ছিন্ন করে তাদের অজানা গন্তব্যে রওনা হতে হলো। আর সেই যাত্রাপথের ভায়োলেন্সটা ছিল অবর্ণনীয়। মানে জাস্ট ইম্যাজিন, লহর, অমৃতসর, রাওয়ালপিন্ডির মতো শহরগুলো চোখের পলকে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। প্রায় 1 মিলিয়ন মানুষ এই কমিউনাল ভায়োলেন্স বা সাম্প্রদায়িক দাঙ্গায় মারা যায়। 1 মিলিয়ন মৃত্যু, এটা ভাবলেই গা শিউরে ওঠে। হ্যাঁ, কিন্তু এই পার্টিশনের ট্রমা কেন আমাদের কালেকটিভ মেমোরিতে এত গভীরভাবে গেঁথে আছে জানেন? এর প্রধান কারণ হল নারীদের ওপর হওয়া অমানবিক নির্যাতন। রাইট, এই জায়গাটা সোর্সে খুব স্ট্রংলি বলা আছে। একটা সমাজের রাগ, ক্ষোভ এবং প্রতিশোধ স্পৃহার সবচেয়ে বড় শিকার হয়েছিল নারীদের শরীর। হাজার হাজার নারীকে অপহরণ করা হয়, ধর্ষণ করা হয়। এটা জাস্ট হরেবল। হ্যাঁ, এমনকি বহু নারী নিজেদের পরিবারের তথাকথিত সম্মান বাঁচাতে কুয়োয় ঝাঁপ দিয়ে বা বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। আর ঠিক এই জ্বলন্ত বাস্তবতার মাঝখানে দাঁড়িয়েছিলেন আমাদের কবি অমৃতা প্রীতম। 1919 সালে গুজরানওয়ালায় তার জন্ম, যেটা এখন পাকিস্তানে। ছোটবেলা থেকেই হারানোর সাথে তার পরিচয় ছিল। মাত্র 11 বছর বয়সে তিনি মাকে হারান। খুব আর্লি ট্রমা। হ্যাঁ, এরপর লেখালেখিটাই হয়ে ওঠে তার আশ্রয়। কিন্তু 1947 সাল তার পুরো জীবনকে ওলটপালট করে দেয়। লাহোরে থাকা নিজের সাজানো সংসার, নিজের বাড়ি ছেড়ে একজন রিফিউজি হিসাবে তাকে দিল্লিতে পালিয়ে আসতে হয়। তিনি তো সেই ভয়ঙ্কর মাইগ্রেশন ট্রেনের সাক্ষী ছিলেন, রাইট? একদম। যে নারী পরবর্তী জীবনে পাঞ্জাবি সাহিত্যের অন্যতম শক্তিশালী ফেমিনিস্ট ভয়েস হয়ে উঠবেন,
যিনি পিঞ্জরের মতো মাস্টারপিস উপন্যাস লিখবেন, সাহিত্য একাডেমি জ্ঞানপীঠ সম্মাননা পাবেন, সেই অমৃতা প্রীতম ১৯৪৭ সালের ওই নির্দিষ্ট মুহূর্তে ছিলেন শুধুই একজন প্রাণভয়ে ছুটে চলা রিফিউজি। তার চোখের সামনে তার চেনা পৃথিবীটা একটা বিশাল গোরস্থানে পরিণত হচ্ছিল। মানে জাস্ট ইম্যাজিন, রাতানাতি একটা মানুষের পুরো পৃথিবী, তার বাড়ি, সংস্কৃতি সব ভেঙে চুরমার হয়ে গেল। হাউ ডু ইউ প্রসেস দ্যাট? এটা প্রসেস করা আসলে অসম্ভব। রাইট। তখন মানুষ কোনো নিউজ রিপোর্ট লেখে না। মানুষ তখন তার সবচেয়ে ভেতরের ইমোশন থেকে একটা ল্যামেন্ট বা বিলাপ তৈরি করে। আর এখানেই আমরা কবিতাটির মূল জায়গায় প্রবেশ করছি। আই সে আনটু ওয়ারিস শাহ। হ্যাঁ, আমি যখন সোর্স মেটেরিয়ালটা পড়ছিলাম, একটা জায়গায় এসে আমি রীতিমতো হোঁচট খেয়েছি। কবিতার টাইটেল হল আই সে আনটু ওয়ারিস শাহ, অর্থাৎ কবি সরাসরি ওয়ারিস শাহকে ডাকছেন। আমার প্রশ্ন হল, চারদিকে যখন এত মৃত্যু, এত রক্তপাত, তখন অমৃতা প্রীতম একজন ১৮০০ শতকের রোম্যান্টিক কবিকে কেন ডাকছেন? এটা খুব ভ্যালিড একটা প্রশ্ন। মানে ইজন্ট দ্যাট আ বিট ডিসকানেক্টেড? একটা ম্যাসাকারের মাঝখানে একজন ক্লাসিক্যাল সুফি রোম্যান্টিক কবিকে ডাকার লজিকটা কি? এই প্রশ্নটা খুবই ক্রুশাল। এর উত্তর লুকিয়ে আছে ওয়ারিস শাহ আসলে কিসের প্রতীক তার মধ্যে। আচ্ছা। দেখুন, ওয়ারিস শাহ শুধু একজন কবি ছিলেন না, তিনি হলেন অবিভক্ত পাঞ্জাবের প্রেম, মানবতা এবং সাংস্কৃতিক ঐক্যের সবচেয়ে বড় সিম্বল। তার সবচেয়ে বিখ্যাত কাজ হল হীর রাঞ্ঝার এপিক ট্র্যাজেডি। ও হ্যাঁ, হীর রাঞ্ঝা। আমরা যদি গল্পটা দেখি, হীর ছিল এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আর রাঞ্ঝা ছিল একজন বাঁশিবাদক। তাদের মধ্যে গভীর প্রেম হয়, কিন্তু সমাজ সেটা মেনে নেয় না। হীরের ঈর্ষান্বিত চাচা কাইদো ষড়যন্ত্র করে হীরকে বিষ খাইয়ে হত্যা করে। আর হীরের মৃত্যু দেখে রাঞ্ঝাও সেই বিষ খেয়ে আত্মহুতি দেয়, তাই তো? একদম এটা তো অনেকটা ক্লাসিক্যাল শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির মতো, রোমিও জুলিয়েট টাইপের। রাইট, যেখানে সমাজ প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখানে ওয়ারিস শাহর ভূমিকাটা বুঝতে হবে। ওয়ারিস শাহ এই গল্পটা লেখার মাধ্যমে পাঞ্জাবের একজন সাধারণ কন্যার নীরব কান্নাকে একটা কালজয়ী ভাষায় রূপ দিয়েছিলেন। তিনি হয়ে উঠেছিলেন এমপ্যাথি বা সহানুভূতির চূড়ান্ত কণ্ঠস্বর। অমৃতা প্রীতম যখন তাকে ডাকছেন, তখন তিনি আসলে একটা ভয়ঙ্কর প্যারাডক্স তুলে ধরছেন। বর্তমান সমাজের মানুষ যখন নৈতিকভাবে পুরোপুরি মৃত হয়ে গেছে, তখন কবিকে আক্ষরিক অর্থেই একটা গোরস্থানের কাছে গিয়ে অতীত থেকে একজন মৃত মানুষকে ডেকে তুলতে হচ্ছে। এক্স্যাক্টলি, যাতে অন্তত কেউ একজন মানবতার কথা বলে। ওয়াও, মানে আধুনিক সমাজ এতটাই মরালি কারাপ্টেড হয়ে গেছে যে জীবিতদের ওপর আর কোনো ভরসা নেই। একদমই তাই। কবিতাটি শুরুতেই অমৃতা প্রীতম বলছেন যে তিনি ওয়ারেস শাহকে কবর থেকে উঠে এসে বুক অফ লাভ বা প্রেমের গ্রন্থের একটি নতুন পৃষ্ঠা উল্টাতে অনুরোধ করছেন। এই মেটাফোরটা খুব পাওয়ারফুল। হ্যাঁ, তিনি তো বলতে পারতেন ইতিহাসের বই খুলতে, কিন্তু তিনি বলছেন বুক অফ লাভ। এর মানে এটা শুধু কোনো রোমান্টিক প্রেম নয়, এটা হলো সার্বজনীন মানব প্রেম। রাইট। অতীত প্রেমকে বর্তমানের এই ভয়াবহ ইতিহাসের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আর এই জায়গাটিতেই কবিতার আসল ট্রান্সফরমেশনটা ঘটে। কিভাবে? ব্যক্তিগত ট্র্যাজেডি কিভাবে একটা সামষ্টিক বা কালেকটিভ বিপর্যয়ে পরিণত হয়, সেটা কবি খুব স্পষ্টভাবে দেখিয়েছেন। তিনি লিখছেন, একসময় পাঞ্জাবের একজন কন্যার কান্নায় তুমি মহাকাব্য লিখেছিলে, আর আজ লক্ষ লক্ষ কন্যা কাঁদছে, কিন্তু তাদের কথা বলার জন্য কোনো ওয়ারিস শাহ নেই। এই যে একজন থেকে লক্ষ লক্ষতে রূপান্তর, এটা কোনো সাধারণ এক্সাজারেশন নয়। না, একেবারেই না। এটা হলো ঐতিহাসিক ট্রমার স্কেল। একটা হীর কাঁদলে যদি মহাকাব্য লেখা হয়, তাহলে আজ যখন লাখ লাখ হীরকে রেপ করা হচ্ছে, খুন করা হচ্ছে, তখন সমাজ এত নীরব কেন? মানবতার গল্প বলার মানুষটি কোথায় হারিয়ে গেল, রাইট? এক্স্যাক্টলি। আর এই রিয়ালিটি বোঝাতে তিনি যে ভিজুয়াল ইমেজরির ব্যবহার করেছেন, তা একেবারে ভিসেরাল। তিনি বলছেন, একসময় সবুজ চারণভূমিগুলো আজ মৃতদেহে পূর্ণ হয়ে আছে। আর চেনাব নদী, যে নদীটা পাঞ্জাবের প্রেম আর রোম্যান্সের সবচেয়ে আইকনিক প্রতীক, যার তীরে হীর রাঞ্ঝা বা সোহনি মাহিওয়ালার মতো প্রেমিকরা মিলিত হতো, সেই চেনাব নদীর জল আজ রক্তে লাল হয়ে গেছে, ক্রিমসন হয়ে গেছে। এটা শুধু কোনো ভৌগোলিক পরিবর্তন নয়, এটা যেন প্রকৃতির একটা ইনভার্সন।
মানে ল্যান্ডস্কেপটা একটা সময় জীবন ধারণের এবং ভালোবাসার জায়গা ছিল, সেটা এখন ডেথ জোন হয়ে গেছে। হ্যাঁ, প্রকৃতির এই ইনভার্সনটাই আমাদের কবিতার পরের এবং সবচেয়ে ইন্টারেস্টিং মেটাফরটার দিকে নিয়ে যায়, নদী ও সমাজের বিষাক্তীকরণ। রাইট, কবি লিখছেন যে কেউ যেন আমাদের 5 নদীর জলে বিষ ঢেলে দিয়েছে, আর সেই বিষাক্ত জল এখন পুরো জমিকে সেচ দিচ্ছে। এই জায়গাটা একটু আনপ্যাক করা যাক। পাঞ্জাব নামের অর্থই তো হলো 5 নদীর দেশ, তাই না? হ্যাঁ, ঝিলম, চেনাব, রাবি, বিপাশা এবং শতদ্রু। এই নদীগুলো শুধু জলের উৎস নয়, এগুলো হলো ওই অঞ্চলের শেয়ার্ড হিস্ট্রি এবং লাইফলাইনের প্রতীক। যখন বলা হচ্ছে এই নদীতে কেউ বিষ ঢেলে দিয়েছে, তখন নিশ্চয়ই কোনো কেমিক্যাল বিষের কথা বলা হচ্ছে না। না, এটা স্পষ্টতই আইডিওলজিক্যাল বিষ। এক্স্যাক্টলি। এই বিষ হল কমিউনাল হেট্রেড, পলিটিক্যাল প্রপাগ্যান্ডা এবং বিভাজনের বিষ। নদীগুলোর কাজ ছিল উর্বর জমিতে ফসল ফলানো, আর এখন সেই নদীতে এমন বিষ মেশানো হয়েছে যে পুরো সমাজের শিরা উপশিরায় সেই বিষ ছড়িয়ে পড়েছে। মানে ভায়োলেন্স কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসাবে থাকেনি। না, এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে পরিণত হয়েছে। এই সিস্টেম কিভাবে কাজ করে তার একটা ব্রিলিয়ান্ট সাইকোলজিক্যাল বিশ্লেষণ কবি পরের লাইনেই দিয়েছেন। তিনি বলছেন, উর্বর ভূমিতে বিষাক্ত চারা গজাচ্ছে। বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাস এতটাই বিষাক্ত হয়ে গেছে যে বাঁশের কচি কাণ্ডগুলো বিষাক্ত সাপ বা কোবরায় পরিণত হয়েছে। এই মেটাফরটা জাস্ট অসাধারণ। হ্যাঁ, আর এই সাপগুলো সাধারণ মানুষদের মোহগ্রস্ত বা মেসমারাইজ করেছে, যার ফলে দেখতে দেখতে পুরো পাঞ্জাবের অঙ্গপ্রত্যঙ্গ নীল হয়ে গেছে। আমি যখন এই অংশটা পড়ছিলাম, আমার মনে হলো ব্রেন ওয়াশিং বোঝাতে এর চেয়ে পারফেক্ট কোনো মেটাফোর হতে পারে না। সত্যিই তাই। দেখুন, বাঁশের কাণ্ড সাধারণত সোজা, শক্ত এবং সমাজের কাজে লাগে, কিন্তু সেই বাঁশ যখন কোবরায় রূপান্তরিত হয়, তার মানে হল সমাজের ভেতরে থাকা মানুষগুলোই, যারা একে অপরের প্রতিবেশী ছিল, বন্ধু ছিল, তারাই একে অপরের ধ্বংসকারী হয়ে উঠেছে। রাইট। আর আপনি যে মেসমেরাইজ বা মোহগ্রস্ত হওয়ার কথা বললেন, সেটাই হলো রাজনৈতিক প্রোপাগান্ডার আসল শক্তি। একজন সাপুরে যেমন সাপকে হেপনোটাইজ করে, ঠিক তেমনি সাধারণ মানুষদের ব্রেন ওয়াশ করে তাদের ভেতরে অন্ধ ঘৃণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। একদম ঠিক। দাঙ্গা তো আর হঠাৎ করে একদিন সকালে আসমান থেকে পড়ে না। এই যে সাধারণ মানুষ, যারা হয়তো জীবনেও কোনো অপরাধ করেনি, তারা হঠাৎ করে কেন পাশের বাড়ির মানুষটাকে খুন করতে গেল? কারণ তারা মোহগ্রস্ত হয়েছিল। হ্যাঁ, আর এই বিষ এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে সমাজ নামক পুরো শরীরটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে নীল হয়ে যায়। কিন্তু এই আইডিওলজিক্যাল বিষ শুধু পলিটিক্যাল স্টেজে আটকে থাকেনি, এর সবচেয়ে মর্মান্তিক শিকার হয়েছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। আর এখানেই আমরা দেখতে পাই কিভাবে ম্যাক্রো ট্র্যাজেডিকে ছোট ছোট মাইক্রো লসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই জায়গাটা একটু বুঝিয়ে বলবেন। অবশ্যই। অমৃতা প্রীতম বড় বড় দালান কোঠা ভাঙার কথা বলছেন না, তিনি বলছেন রাস্তা থেকে গান হারিয়ে যাওয়ার কথা। তিনি লিখছেন চরকার সুতো ছিঁড়ে গেছে। চরকা? হ্যাঁ, পাঞ্জাবি গ্রামীণ সমাজে চরখা শুধু সুতো কাটার যন্ত্র ছিল না, এটা ছিল নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা এবং গ্রামীণ জীবনের একটা ছন্দের প্রতীক। যখন সেই চরকার সুতো ছিঁড়ে যায়, তার মানে পুরো সোশ্যাল ফ্যাব্রিকটাই টুকরো টুকরো হয়ে গেছে। আইসি। তিনি খুব স্পেসিফিক্যালি নারীদের নিজস্ব স্পেস ধ্বংস হওয়ার কথা বলেছেন। কবিতায় বলা হচ্ছে, মেয়েরা চিৎকার করে তৃঞ্জন থেকে পালিয়েছে। এই তৃঞ্জন শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তৃঞ্জন হলো এমন একটা স্পেস যেখানে গ্রামের মেয়েরা এক জায়গায় জড়ো হয়ে চরকায় সুতো কাটত, নিজেদের সুখ দুঃখের গল্প করত। এটা ছিল তাদের একটা সেফ স্পেস, একটা সিস্টারহুড বলতে পারি আমরা। রাইট। কিন্তু দেশভাগের ভায়োলেন্স সেই সেফ স্পেসটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। ভয় আর আতঙ্ক সেই জায়গা দখল করে নেয়। এর পরের লাইনগুলো আরও বেশি হার্টব্রেকিং। তিনি লিখছেন, নতুন বিয়ের খাটগুলোকে নৌকায় ভাসিয়ে দেওয়া হয়েছে। একটু কল্পনা করুন ভিজুয়ালটা। নতুন বিয়ের খাট হলো নতুন জীবনের আশার প্রতীক, আর সেটা যখন নৌকায় ভাসিয়ে দেওয়া হয়, তার মানে দাম্পত্য জীবনের বদলে তাদের ভাগ্যে জুটেছে অনিশ্চিত উদ্বাস্তু জীবন। আর গাছের মজবুত ডালসহ দোলনাগুলো ভেঙে পড়েছে। গাছের ডাল ভেঙে দোলনা পড়ে যাওয়া মানে হল একটা পুরো প্রজন্মের শৈশব, তাদের ইনোসেন্সকে ধ্বংস করে দেওয়া। আর এই সাংস্কৃতিক মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কবি আবার সেই হীর রাঞ্ঝার মোটিফে ফিরে যান। ওই যে বাঁশির কথাটা। হ্যাঁ, তিনি বলছেন
যে বাঁশিতে ভালোবাসার সুর বাজত সেটা আজ কোথায় যেন হারিয়ে গেছে। রাঞ্ঝার ভাইরা এই বাঁশি বাজানোর শিল্পটাই ভুলে গেছে। এখানে রাঞ্ঝার ভাইরা বলতে পাঞ্জাবের সাধারণ মানুষদের বোঝানো হয়েছে। তারা তো সেই মহান প্রেমের সংস্কৃতিরই উত্তরাধিকারী ছিল। কিন্তু তারা আক্ষরিক অর্থেই ভুলে গেছে কিভাবে ভালোবাসতে হয়। আর ভালোবাসার সুর হারিয়ে যাওয়ার পর শূন্যস্থানটা কি দিয়ে পূরণ হল? রক্ত দিয়ে। কবি লিখছেন, পৃথিবীতে যেন রক্তের বৃষ্টি হয়েছে, আর সেই রক্ত চুইয়ে চুইয়ে কবরের ভেতর প্রবেশ করেছে। এই ইমাজেরিটা খুবই ডার্ক। হ্যাঁ, এই লাইনটা আমাকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। ট্রমা এতটাই ভারী যে এটা শুধু মাটির ওপরে থাকেনি, এটা মাটির গভীরের কবরগুলোকেও অপবিত্র করেছে। যারা মারা গেছে তারাও আর শান্তিতে নেই। পুরো ল্যান্ডস্কেপটা তার আসল আইডেন্টিটি হারিয়ে ফেলেছে। প্রেমের উপত্যকার রাজকন্যারা আজ গোরস্থানে বসে কাঁদছে, আর যারা ভিলেন তারাই আজ প্রেম এবং সৌন্দর্যের চোর হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ক্রিমিনালিটি পুরোপুরি মোরালিটিকে রিপ্লেস করে ফেলেছে। একদম। খারাপ মানুষরা জিতে গেছে, আর তারা সমাজের আত্মাটাকেই চুরি করে নিয়েছে। আর ঠিক এই কারণে কবিতাটি শেষ হয় একটা ডেসপারেট প্রশ্ন দিয়ে। আমরা আজ আরেকজন ওয়ারিস শাহকে কোথায় খুঁজব? রাইট। এটা আসলে একটা কমপ্লিট মরাল ভ্যাকিউম বা নৈতিক শূন্যতার বহিঃপ্রকাশ। এমন কেউ অবশিষ্ট নেই যে এই ক্ষত সারাবে। কবিতাটা ঠিক সেখানেই এসে শেষ হয় যেখান থেকে শুরু হয়েছিল। তিনি আবারও ওয়ারিস শাহকে কবর থেকে উঠে আসতে বলছেন। এই পুরো আলোচনা থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারি কেন আমাদের এই কবিতাটি পড়া উচিত। ইতিহাস আমাদের সাল, তারিখ আর মৃত্যুর পরিসংখ্যান দেয়, কিন্তু ইতিহাস কখনোই ছিঁড়ে যাওয়া চরকার শব্দ রেকর্ড করতে পারে না, তৃণজন থেকে পালিয়ে যাওয়া মেয়েদের আতঙ্ককে ডকুমেন্টেড করতে পারে না। যেখানে ফ্যাক্টস শেষ হয়ে যায়, সাহিত্য ঠিক সেখান থেকেই মানুষের ইমোশনাল সত্যগুলোকে বাঁচিয়ে রাখে। অমৃতা প্রীতম শুধু ১৯৪৭ সালের একটা কবিতা লেখেননি, তিনি মূলত একটা ম্যানুয়াল লিখে গেছেন কিভাবে বুঝতে হবে যে একটা সভ্যতা মারা যাচ্ছে। আ ম্যানুয়াল অন রেকগনাইজিং সিভিলাইজেশনাল ডেথ কথাটা ভীষণ পাওয়ারফুল, এবং এটা প্রমাণ করে যে এই কবিতাটা শুধু অতীতের কোনো ধ্বংসাবশেষ নয়, এটা ফিউচারের জন্য একটা সতর্কবাণী। একেবারেই তাই। ওই যে বিষাক্ত চারাগাছ বা পয়জনাস স্যাপলিংসের কথা বলা হলো, সেগুলোর বীজ যে কোনো যুগে যে কোনো মাটিতে বোনা যেতে পারে, যদি সমাজের বিবেক ঘুমিয়ে থাকে। তাহলে এই পুরো ডিপ ডাইভ শেষে আমরা একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াই, আর এটাই আমি আমাদের চিন্তার খোরাক হিসাবে রেখে যেতে চাই। বলুন। একটু ভাবার চেষ্টা করি, আজকের এই চরম মেরুকরণ এবং বিভাজিত বিশ্বে, যেখানে প্রপাগ্যান্ডা আর ঘৃণা ছড়ানোটা আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে গেছে, সেখানে যদি এমন কোনো মানবিক বিপর্যয় নেমে আসে, তবে আমাদের এই মৃত নৈতিকতাকে জাগানোর জন্য আমরা কোন ওয়ারিস শাহকে ডাকব? খুব গভীর একটা প্রশ্ন। আমাদের এই আধুনিক সমাজে কি আদৌ এমন কোনো সর্বজনীন কণ্ঠস্বর অবশিষ্ট আছে যে আমাদের সবাইকে আবার ভালোবাসার কথা মনে করিয়ে দিতে পারে? নাকি আমরা সেই পুরনো গোরস্থানের ঠিকানাও চিরতরে হারিয়ে ফেলেছি? কারণ ইতিহাস যখন কেবল কিছু শুষ্ক পরিসংখ্যান হয়ে দাঁড়ায়, তখন নিজেদের হারিয়ে যাওয়া মানবতাকে ফিরে দেখার জন্য আমাদের এই কবিতার কাছেই ফিরে যেতে হয়।